পদ্ধতিতে বিচার, আর 23 অধ্যায় হচ্ছে দায়রা আদালত কর্তৃক বিচারের পদ্ধতি। তিনটা আলাদা আলাদা পদ্ধতিতে আমাকে বিচার করতে হয়। ম্যাজিস্ট্রেট কোর্ট একটা পদ্ধতিতে বিচার করে, আর দায়রা আদালত সে একটা পদ্ধতিতে বিচার করে। আর আর একটা পদ্ধতি আছে সামারি ট্রায়াল। সামারি ট্রায়ালটা সিআরপিসি অনুযায়ী ম্যাজিস্ট্রেটরাই করে। তো সেক্ষেত্রে সামারি ট্রায়ালের জন্য আলাদা মামলার একটা তালিকা দেওয়া আছে যে কোন কোন মামলায় সামারি ট্রায়াল করতে পারে। তাহলে একটু বললাম তো, কি বললাম, আমাদের বিচারের মোট পদ্ধতি কয়টা? তিনটি। তিনটি। এখন আমরা প্রথমেই ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক বিচার, যেটা চ্যাপ্টার 20, এই বিষয়টা আমরা আলোচনা করব। আমি আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি যে অপরাধ আমলে নেওয়ার পরে আমাদের যে কার্যক্রম ছিল সেটা হচ্ছে যে মামলাটাকে বিচারের জন্য প্রস্তুত করা। বিচারের জন্য প্রস্তুত করা বলতে আমরা ওয়ারেন্ট বা সমন দেব। এরপরে যদি আসামি না আসে, তাহলে আগে আইনে ছিল যে তার মাল ক্রোক করা বা তার বিরুদ্ধে প্রোক্লামেশন জারি করা বাধ্যতামূলক ছিল। আমাদের 2026 সালে যে সংশোধনী আসছে, সেক্ষেত্রে মাল ক্রোক বা তার বিরুদ্ধে প্রোক্লামেশন জারি করা বাধ্যতামূলক না। সরাসরি ওয়ারেন্ট দেওয়ার পরেই যদি না আসে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মামলাটা রেডি করা যায়। তাহলে এই যে দুটো আমাদের স্টেজ, একটা হচ্ছে কগনিজেন্স স্টেজ, আর আরেকটা হচ্ছে আমাদের বিচারিক স্টেজ, ট্রায়াল স্টেজ। সেই ট্রায়াল স্টেজটা আমরা আবার বলছি যে বিচার প্রক্রিয়াটা তিনটা ভাগ। একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে এক ধরনের, দায়রা আদালতে এক ধরনের, আর একটা পদ্ধতি আছে সংক্ষিপ্ত বিচার, সামারি ট্রায়াল। এখন আমরা স্যার, একটা প্রশ্ন ছিল, ওই যে 26 তারিখ সালের তারিখ কত হবে? এই যে আমরা তো পড়ছি 25 সাল। 25 সালে ছিল অ্যামেন্ডমেন্ট। জি। হ্যাঁ, 26 সালে হলো 10ই এপ্রিল। 10ই এপ্রিল। জি স্যার। এটা হলো দুটো সংশোধনী আপনার 10 এপ্রিল তারিখে হয়েছে। একটা সিপিসি আর একটা হচ্ছে সিআরপিসি। এটা তো আমাদের জন্য ধরেন একদম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিআরপিসি হচ্ছে 11 নম্বর সংশোধনী, মানে যে আইনটা, যেটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা হলো অ্যাক্ট নম্বর 11, 10ই এপ্রিল এটাই হয়েছে। আর সিপিসি যেটা, সেটা হচ্ছে অ্যাক্ট নম্বর 36, দুটোই আপনার হলো 10 তারিখে গেজেট হয়েছে। আচ্ছা, এখন আমরা আমাদের ইসে চলে আসি, যে মূল যে আলোচনায় আমরা ছিলাম, যে আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক একটা মামলা বিচারের যে পদ্ধতি, সে পদ্ধতি এটা 20 অধ্যায়ে আমাদের আলোচনা করা হয়েছে। সেকশন 241 থেকে এই আলোচনাটা শুরু। 241 ধারায় কোনো বিধানের কথা না বলে শুধু বলে দিয়েছে যে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হবে। 241-এ নিম্নলিখিত পদ্ধতি বলতে 241-এর এ থেকে 249 পর্যন্ত এই পদ্ধতিগুলো আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে বা অনুসরণ করতে হবে। আমি আপনারা জাস্ট বই ছাড়া প্রথমে আমরা একটু প্রক্রিয়াগুলো বোঝার চেষ্টা করব। প্রথম প্রক্রিয়া হলো, বিচারের ক্ষেত্রে প্রথম যে স্টেজ বা প্রথম কাজ, সেই কাজটা হচ্ছে অভিযোগ গঠনের উপরে একটা শুনানি হবে। আমরা বলবো না সরাসরি যে অভিযোগ গঠন হবে, আমরা বলবো প্রথম কাজ হচ্ছে অভিযোগ গঠনের উপরে একটা শুনানি হবে। এই অভিযোগ গঠনের শুনানি
সময় স্বাভাবিকভাবেই অভিযোগকারী পক্ষ বা আমরা যদি বলি রাষ্ট্রপক্ষ, সে একটা বক্তব্য পেশ করবে যে আসলে আসামির বিরুদ্ধে কি অভিযোগ। আর স্বাভাবিকভাবেই আসামি পক্ষ একটা বক্তব্য দিবে। আসামি পক্ষ বলতে চাইবে যে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের কোনো উপাদান নাই। উভয় পক্ষের বক্তব্য শুনে এবং যদি নথিতে যে ডকুমেন্টসগুলো আছে, যে কাগজপত্রগুলো আছে, এই কাগজপত্র পর্যালোচনা করার পরে আদালত যদি মনে করে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নাই, তাহলে আদালত আসামিকে ডিসচার্জ করবে। এই ডিসচার্জ হচ্ছে 241-এর ধারায়। আর বিপরীত হচ্ছে, যদি আদালত দেখে যে আসামির বিরুদ্ধে আপনার চার্জ গঠন করার মতো উপাদান আছে, তাহলে আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করবে এবং এই চার্জটা আসামিকে পাঠ করে শুনাইতে হবে যে সে তার বিরুদ্ধে গঠিত অভিযোগের দোষ স্বীকার করে কিনা। এখন এই বিষয়ে যে দুটো বিষয় বললাম, এটা একটু আমাকে বলেন যে ইয়াটা কি, প্রক্রিয়াটা কি, প্রথমে কি হবে? স্যার, প্রথমে ম্যাজিস্ট্রেট যদি মনে হয় যে উনি দোষী, তাহলে হচ্ছে দোষী দোষী না, তাহলে হচ্ছে অব্যাহতি দেওয়া হবে। আর যদি মনে হয় যে অভিযোগ সত্য, তাহলে চার্জ গঠন করা হবে। প্রথমে বলছে কি, চার্জের উপর একটা শুনানি হবে। একটু একটু 241-এর ধারাটা পড়েন আপনারা খুব তাড়াতাড়ি করে। পড়া হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে দোষীর কথা কিন্তু এখানে বলে নাই, বলছে যে যদি চার্জ গঠনের মতো উপাদান থাকে। দোষী এই বিষয়টা আসবে বিচারের পরে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তাহলে চার্জ গঠনের মতো যদি কোনো উপাদান থাকে, তাহলে তার বিরুদ্ধে চার্জ গঠন করবে। আচ্ছা, আর যদি চার্জ গঠন করার মতো উপাদান না থাকে, তাহলে তাকে ডিসচার্জ করবে। এখন যদি চার্জ করার পরে কি করতে হবে? চার্জ আসামিকে পাঠ করে শুনাইতে হবে। কেন শুনাইতে হবে? যে সে দোষ স্বীকার করে কিনা। ঠিক আছে? যদি দোষ স্বীকার করে, তাহলে তাকে সাজা দিয়ে দিতে হবে দোষ স্বীকার করলে। বলেন তো, জানা আছে কিনা দোষ স্বীকার করলে কি করতে হবে? বই পড়া ছাড়া। দোষ স্বীকার করলে 243 দ্বারা সাজা সাজা প্রদান করবে।
আচ্ছা, আমরা কোন পর্যন্ত ছিলাম? দোষ স্বীকার করলে কি করবে? ধরেন আসামি দোষ স্বীকার করছে, সাজা তারপরে কি প্রদান তাকে, করবে স্যার, হ্যাঁ, সাজা প্রদান করবে দোষী স্বীকার করলে। না, এখানেও আমাদের একটু জানার বিষয় আছে। সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়ালের ক্ষেত্রে দোষ স্বীকার করলেই সাথে সাথে সাজা না। দোষ স্বীকার করলে আসামিকে একটা কারণ দর্শানোর সুযোগ দিতে হবে যে কেন তাকে দোষ স্বীকারের ভিত্তিতে শাস্তি প্রদান করা হবে না। ঠিক আছে? এখন এইটা প্রশ্ন আসতে পারে যে দোষ স্বীকার করছে, তারপরে কেন আমরা কেন তাকে সাজা দিব না? এখন আইনের বিষয়টা হচ্ছে যে দোষ স্বীকার করলেও তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে যে কেন বা কোন প্রেক্ষাপটে সে এই অপরাধটা করেছে। এজন্য আপনার 243 ধারাটা দেখেন। ইফ দ্য অ্যাকিউজড admits that he has committed the offense which he is charged, যদি আসামি স্বীকার করে যে সে অপরাধ করেছে, his admission shall be recorded as nearly as possible in his word used by him, যে তাহলে তার স্বীকারটা লিখতে হবে। And if he shows no cause, sufficient cause why he should not be convicted, the magistrate may convict him accordingly. তাহলে এই যে আগের কথাটুকু, যদি সে কারণ দর্শাইতে না পারে, তাহলে এর দ্বারা কি বোঝায় যে দোষ স্বীকার করলেই সাজা দেওয়া যাবে না। তাহলে তাকে কারণ দর্শানোর একটা সুযোগ দিতে হবে যে কেন তাকে সাজা দেওয়া হবে না। এই ক্ষেত্রে দোষ স্বীকারের পরে যদি আসামি আত্মপক্ষ সমর্থন করতে চায়, সেই ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করবে আসামি পক্ষ। রাষ্ট্রপক্ষ বা অভিযোগকারী পক্ষের সাক্ষ্য প্রদানের কোনো দরকার নাই। কারণ কি, যে রাষ্ট্রপক্ষ যে জিনিসটা প্রমাণ করত, আসামি দোষ স্বীকারের মাধ্যমে রাষ্ট্রের পক্ষের সে দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিছেন। সে যদি আত্মপক্ষ সমর্থন করতে চায়, শুধুমাত্র তখনই আসামি সাক্ষী দিবে যে কেন তাকে দোষ স্বীকারের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে কত পর্যন্ত গেলাম আমরা? 243। এখন 244, যদি আসামি দোষ স্বীকার না করে তখনকার পদ্ধতি। এই পর্যন্ত পড়ছি আমরা দোষ স্বীকার করলে সাথে সাথে তাকে আপনার দোষ স্বীকারের ভিত্তিতে মানে কারণ দর্শাই, যদি কারণ দর্শাইতে পারে ভিন্ন কথা, কারণ দর্শাইতে না পারলে তাকে দোষ স্বীকারের ভিত্তিতে আদালত তাকে সাজা দিবে। এখন যদি দোষ স্বীকার না করে তাহলে কি হবে? ঘটনাটা উল্টে যাবে। কিরকম উল্টে যাবে? যে যদি আসামি দোষ স্বীকার না করে, তাহলে রাষ্ট্রপক্ষকে রাষ্ট্রপক্ষকে ওই চার্জ যেটা আনয়ন করা হয়েছিল সেই চার্জের সমর্থনে আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে হবে। তাহলে দোষ স্বীকার না করলে প্রথমে সাক্ষী দিবে কারা? বলেন। রাষ্ট্রপক্ষ। বাদীপক্ষ। রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্রপক্ষ। অভিযোগকারী পক্ষ, বাদীপক্ষ অভিযোগকারী। সাক্ষী দেবে দোষ স্বীকার না করলে। এটা তো সবাই বুঝতে পারছি। তাহলে বাদীপক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে কি করতে হবে? বলেন। আচ্ছা, জেরা করবে পক্ষের। জেরা তো হইল, ধরেন বাদীপক্ষের সাক্ষী দিল, আসামি পক্ষ জেরা করলো, ধরে নিলাম যে বাদীপক্ষ 5 জন সাক্ষী দিয়েছে, 5 জন সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষ। এর পরের কাজটা কি? এরপর হলো আসামি পক্ষ ডিফেন্স Yes, নেবে। এরপরে হচ্ছে আসামিকে, আমাদের সিআরপিসিতে একটা বিধান আছে 342 ধারা। এই 342 ধারা অনুযায়ী আসামিকে পরীক্ষা করতে হয় যে সে আত্মপক্ষ সমর্থন করবে কিনা। হ্যাঁ, বুঝতে পারছি। কত ধারা বিধান অনুযায়ী? 342 ধারা বিধান অনুযায়ী আসামিকে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যে আপনার বিরুদ্ধে এই সাক্ষ্য আসছে, এখন আপনি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সাক্ষ্য দিবেন কিনা। যদি আসামি পক্ষ সাক্ষ্য দেয়, তাহলে বাদী পক্ষের পরে আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ করতে হবে। ক্লিয়ার? এটা পুরোটাই হচ্ছে 244 ধারায় বলা আছে
যে প্রথমে বাদী পক্ষের সাক্ষী, তারপরে আসামি পক্ষ চাইলে আসামি পক্ষের সাক্ষী, এবং এই সাক্ষীকে আনতে গিয়ে যদি আদালতের প্রসেস বা সমন ইস্যু করার প্রয়োজন হয়, তাহলে আদালত আসামি পক্ষের বা অভিযোগকারী পক্ষের আবেদনের প্রেক্ষিতে সাক্ষীকে সমন প্রদান করবেন 244 ধারার সাবসেকশন 2 পয়েন্ট। করা হইলে একটু বলবেন। জি স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে কি পাইলাম এখানে, যে বাদী পক্ষ বা আসামি পক্ষ চাইলে আদালত কি করবে, আসামিকে মানে সাক্ষীকে একটা সমন দিবে। কত ধারা বিধান মধ্যে? 244 ধারা এটা বলা আছে। আচ্ছা, এরপরে যেটা আমরা করব, যে ধরেন যে আমাদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে উভয় পক্ষের, তারপর আদালত কি দিবে? রায় দিবে। সে রায়ে আদালত আসামিকে খালাসও দিতে পারে, সাজাও দিতে পারে। এটা হলো 245 ধারার বিধান। সাক্ষ্য গ্রহণ শেষ, তারপরে আদালত রায় দিবে, 245 ধারা। এইটা হচ্ছে মূল। এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন 244 ধারায়, সেটা হচ্ছে এখানে একটা কথা বলা আছে, দেখেন, যদি অভিযোগকারী আদালত হয়, তাহলে সেক্ষেত্রে আদালত অভিযোগকারীকে ফরমাল সাক্ষীর মাধ্যমে যেভাবে শোনে সেইভাবে শোনার সে আবশ্যকতা তার থাকবে না। 245 ধারায় প্রোভাইডেড দ্যাট একটা আছে সাবসেকশন 1-এ, এটা একটু পড়েন। করা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটাই মূলত আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়াল প্রসিডিউর। মূল ট্রায়াল প্রসিডিউরটা আমাদের 245-এ শেষ হয় রায়ের মাধ্যমে, খালাস বা আসামিকে সাজা প্রদানের মাধ্যমে। এরপরে দেখবেন যে 247 ধারা একটা আছে, যেখানে বলা হয়েছে নন অ্যাপিয়ারেন্স অব দ্য কমপ্লেনেন্ট। অভিযোগকারী যদি আদালতে হাজির না থাকে, তাহলে অভিযোগকারী যদি আদালতে হাজির না থাকে মামলার শুনানির দিন, তাহলে আদালত আসামিকে খালাস প্রদান করতে পারবেন। দুটো ক্ষেত্র, একটা হলো আদালত চাইলে সিপিসির মতো, যে মামলা, এখানে সিপিসিতে যেরকম মামলা খারিজ, এখানে কিন্তু মামলা খারিজের কথা বলেনি, এখানে বলছে আসামিকে খালাস প্রদান। তাহলে যদি অভিযোগকারী না আসে, তাহলে আদালত আসামিকে খালাস প্রদান করতে পারবেন। অথবা আদালত চাইলে আর একটা ডেট দিতে পারেন, যে ঠিক আছে অন্য একটা ডেট দিয়ে দেখি। এই ক্ষেত্রে আবার আর একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে যে অভিযোগকারী যদি পাবলিক সার্ভেন্ট হয়,
তাহলে এবং আদালত যদি তার ব্যক্তিগত হাজিরা থেকে তাকে অব্যাহতি দেন, সেক্ষেত্রে আপনার অভিযোগকারী অনুপস্থিতির কারণে মামলায় আসামিকে খালাস দেওয়া যাবে না। 247 দ্বারা কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের বাদীর হাতে আর একটা অপশন আছে যে মামলা সে প্রত্যাহার করতে পারে। বাদী যদি তার মামলা প্রত্যাহার করে 248 ধারায়, তাহলে আসামিকে খালাস দিতে হবে। এই অধ্যায়ে কয়েকটা বিষয় আমাদের স্টুডেন্টরা মানে একটু এলোমেলো করে ফেলে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার অব্যাহতি এবং খালাস, আর একটা হচ্ছে মুক্তি। এই তিনটা জিনিসকে একটু করে ফেলেছে আসলে। কোথায় অব্যাহতি, কোথায় খালাস? আমরা 241 ধারার 41 চার্জ শুনানির সময় আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অব্যাহতি, যে যদি তার বিরুদ্ধে চার্জ গঠন না হয় তখন অব্যাহতি। এরপরে দেখেন 245 ধারায় রায়ের মাধ্যমে একটা অ্যাকুইটাল পেয়েছি, খালাস। আর 247 ধারায় যদি অভিযোগকারী না আসে তাহলে আসামিকে খালাস, অব্যাহতি না, খালাস দেওয়া হয়। 248 ধারায় যদি অভিযোগ প্রত্যাহার করা হয় তাহলে আসামিকে খালাস দেওয়া হয়। এরপরে আর একটা ধারা আছে আমাদের 249 ধারা। এই ধারাটা বলা হয়েছে যে কমপ্লেইন ব্যতীত অন্য কোনো ভাবে যে মামলাটা রুজু হয়েছে। আমরা ব্যাখ্যায় বলি যে এখানে জিআর এবং নন জিআর মামলার কথা বলা হয়েছে। জিআর এবং নন জিআর মামলা, এটাই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দুইশো 49 ধারা বই আছে না আপনাদের কাছে? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর অন্যান্য ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে অন্যান্য ম্যাজিস্ট্রেটরা এই মামলার কার্যক্রমটা স্থগিত করতে পারে, স্টপ, বন্ধ রাখতে পারে। এই ক্ষেত্রে কি করে? এই ক্ষেত্রে আপনার তারা খালাসও দিবে না, কাউকে সাজাও দিবে না। খালাস বা সাজা না দিয়ে আপনার মামলার কার্যক্রমটা স্থগিত করে আসামিকে মুক্তি দিতে পারে, রিলিজ। এখন রিলিজ কেন দিবে? যে এটা পরবর্তীতে মামলাটা আবার চালু করতে পারবে তারা। তাহলে 249 ধারাটা একটু পড়েন। 249 ধারা হলো মুক্তি। কে দিতে পারে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে অন্যান্য ম্যাজিস্ট্রেট। এখন বলেন আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়াল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? 241 থেকে 249 পর্যন্ত। আমরা না থাকলে আমরা সামনে আগাবো। আচ্ছা, এখন আমাকে একটু আপনারা বলেন, এই যে ট্রায়াল প্রসিডিউর পড়েছি, তাহলে এর মধ্যে প্রথমেই কোন স্টেজটা ছিল ট্রায়াল প্রসিডিউরে? যদি স্যার আমরা অভিযোগ গঠনের। অভিযোগ, প্রথমে ছিল অভিযোগ গঠন নাকি? জি আচ্ছা, স্যার। অভিযোগ গঠনের পরের কার্যক্রম কি ছিল? তার একটা শুনানি হবে, সেই শুনানিতে হয় চার্জ গঠন হবে, না হলে ডিসচার্জ হবে। ওই তো অভিযোগ গঠন করলাম, মানে অভিযোগ গঠন একটা বিষয়। ধরেন জি স্যার। অভিযোগ গঠন হয়ে গেল, তারপরে কি? তারপর স্যার ওই যে অভিযোগের সত্যতা স্বীকার, আসামিকে আচ্ছা, স্বীকার করলো, ধরেন স্বীকার করলো, স্বীকার করার পরে যদি সে আত্মপক্ষ সমর্থন করতে চায় তাহলে কি করতে হবে?
কারণ দর্শাইতে হবে। কারণ দর্শাইতে হবে। সে কারণ দর্শনে সে যদি বলল যে হ্যাঁ আমি আত্মপক্ষ সমর্থন করতে চাই, তাহলে কি হবে? কে বলতে পারবে? বলেছি কিন্তু। সে আসামি ডিফেন্স দাবি নেবে। করবে। সাক্ষী না লাগবে, হ্যাঁ, তাহলে তাহলে আসামি সাক্ষী নেওয়া লাগবে। আসামি সাক্ষী নিতে হবে। আবার উল্টা, আসামি দোষ স্বীকার করলো না, তাহলে কি কি করতে হবে? স্যার বাদীর সাক্ষী। বাদীর বাদীর সাক্ষী। সাক্ষী। বাদীর সাক্ষী। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, তাহলে মূলত কাজটা হচ্ছে চার্জের পরে সাক্ষ্য গ্রহণ। চার্জের পরে কাজটা কি? সাক্ষ্য গ্রহণ। সাক্ষী গ্রহণ, সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণের পরের মূল কাজ হচ্ছে রায় প্রদান, রায় প্রদান। নাকি? রায় জি প্রদান। তাহলে এখন দেখেন, আমরা এই জিনিসগুলোকে একটু আলাদা আলাদা আমাদের পড়তে হবে। তাহলে একটা চ্যাপ্টার আমরা এখন পড়বো চার্জ গ্রহণ, মানে চার্জ গঠন সম্পর্কিত। আর একটা চ্যাপ্টার আমরা পড়বো আপনার কিভাবে সাক্ষ্য গ্রহণ করে। আর একটা চ্যাপ্টার হচ্ছে কিভাবে রায় প্রদান করা হয়। এখন চলে আসি আমরা যে চার্জ গঠন কিভাবে করব। আমি যেভাবে মানে বলতে চাচ্ছি, আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন নাকি, যে আমরা ট্রায়ালটাকে ভাগ ভাগ করে দিচ্ছি। এখানে দেখেন যে তিনটে ট্রায়াল আমরা বললাম, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, আর একটা হলো সামারি ট্রায়াল, আর একটা হচ্ছে দায়রা। দায়রার চার্জ গঠন মানে বিচার প্রক্রিয়াটা মূলত 265 এ থেকে, আপনারা একটু বের করেন, চ্যাপ্টার 23। পেয়েছেন? জি স্যার। এইটা আপনাদের আজকের এই আমাদের এই ক্লাস শেষে 7টায় যে ক্লাস হবে এর মধ্যবর্তী সময়ের জন্য এটা পড়া। আপনারা দায়রা আদালতে বিচার প্রক্রিয়াটা পড়বেন, দেখবেন যে মোটামুটি ম্যাজিস্ট্রেট কোর্টের যে ট্রায়াল প্রসিডিউর একই পদ্ধতি, শুধু দুই একটা সেকশন আছে বাড়তি। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এই জন্য ওইটা এখন আমি না পড়িয়ে আমি এখন চার্জ নিয়ে আমরা আলোচনা করব। 221 221 ধারাটা একটু বের করেন। আচ্ছা, চার্জটা আসলে কি? চার্জ হচ্ছে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ। চার্জ মানে তো অভিযোগ। আমাদের বিচার প্রক্রিয়ার মধ্যে সামারি ট্রায়াল ব্যতীত, সংক্ষিপ্ত পদ্ধতির বিচার ব্যতীত, আমাদের যে 22 অধ্যায় এবং মানে 20 অধ্যায় এবং 23 অধ্যায়ে যে বিচার, এই বিচারে আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করতে হয়। আপনারা কি, আপনাদের কাছে কি ইংরেজি বইটা আছে? গভর্নমেন্ট পাবলিকেশন। স্যার আছে জি স্যার। স্যার আছে। আচ্ছা, যদি থেকে থাকে তাহলে আমাদের শিডিউলে কিছু ফর্ম দেওয়া আছে না?
ওই ফর্মগুলো বের করতে পারেন কিনা দেখেন তো। শিডিউলে ফর্ম আছে, সেখানে চার্জের ফর্ম দেয়া আছে। দেখবেন আপনার শিডিউলের যে ফর্মগুলো দেয়া আছে ওইখানে চার্জ আছে, চার্জ 221, 222, 223 ধারা দ্রষ্টব্য এরকম লেখা আছে। পেয়েছেন? জি স্যার, পাইছি স্যার। আচ্ছা, কি লেখা আছে একটু পড়ে শোনান একজনে, প্রথম দিকে কি লেখা আছে? স্যার লেখা আছে এক দফা বিশিষ্ট অভিযোগ। ইয়েস, Sorry. এইটাই। এটা একটু আপনি 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 দেখেন তো, এটা স্ক্রিন শেয়ার দিতে পারেন কিনা, তাহলে সবাই একটু দেখুক। অন্যরা পাচ্ছেন না? স্যার আমি স্ক্রিন শেয়ার দিছি, হয়তো আমার সে তো আসছে না তো আপনারটা। স্যার আসে। না না, সম্ভবত হোস্ট ছাড়া পারবে না, অনুমতি দিতে হবে। এখন ওরা আছে কিনা যে অনুমতি দিবে? আচ্ছা, একটা কাজ করা যায়, আপনি ছবি তুলে ইসে দিয়ে দেন, চ্যাটিং অপশনে দিয়ে দেন, ওইখান থেকেও তো সবাই দেখতে পাবে। ঠিক আছে। দিয়েছেন? জি স্যার, দিয়েছি স্যার। আচ্ছা, সবাই একটু এখন ইনবক্সটা দেখেন। এটা কেন ইয়া করতেছি, এটা দেখলে আপনাদের সুবিধা হবে বুঝতে।
হাতে কলমে বোঝার একটা আলাদা মজা আছে। আচ্ছা, মুন্নি আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে কি থাকে দেখেন, এটা হলো আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা বলে এটাকে। দেখতে পাচ্ছেন কিনা যে আপনি ড্যাশ এক দফা বিশিষ্ট চার্জ, আপনি ড্যাশ বা উহার তারিখ একটা স্থানে, এবারে ম্যাজিস্ট্রেট, আমি ম্যাজিস্ট্রেটের নাম, আপনাকে নিম্নবর্তিতভাবে অভিযুক্ত করছি যে আপনি এই এত তারিখ বা সময় অমুক স্থানে কি করছেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, ইহার দ্বারা আপনি এই অপরাধটা করছেন। মানে এইরকমের ফর্মাল একটা চার্জের ফর্ম পূরণ করতে হয় আসামের বিরুদ্ধে বিচারের ওই যেখানে। যদি আমি সিদ্ধান্ত নেই যে আসামের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে, তাহলে চার্জ গঠন মানে কি, এই যে এরকমের যে চার্জের একটা ফর্ম আছে, এই ফর্মটা তার বিরুদ্ধে পূরণ করতে হবে। এই এতটুকু মোটামুটি বুঝলেই হবে, তারপরে বাকিটা আমি সেকশন দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই ফর্মে কি থাকে, চার্জে কি থাকে, এইটা হচ্ছে আমাদের 221 ধারা। আমরা পড়বো একটু, যে চার্জ যদি আমি গঠন করি, প্রত্যেকটা চার্জে অপরাধের নাম থাকবে, যেই আইন এই অপরাধটা সৃষ্টি করেছে, মানে যেই আইনের অধীনে এই অপরাধটা হয়েছে সেই আইনের নাম থাকবে। এরপরে আইনের ধারা থাকবে। যদি কোনো অপরাধ এরকমের থাকে যার নির্দিষ্ট কোনো নাম নাই, তাহলে অপরাধটা কিভাবে করা হয়েছে সেই জিনিসটা উল্লেখ থাকবে। এবং যেই ধারায় শাস্তিযোগ্য, আমরা সবসময় চার্জ করি কোন ধারায় বলেন তো? ধরেন একজনে চুরি করছে, চুরির সংজ্ঞা কত ধারায়? 378 ধারায়। আমরা কি চার্জ চার্জ হবে 379 ধারা চার্জ হবে। 81 ধারায়, মানে যে ধারায় সে অপরাধটা করছে। এটা অপরাধ। আচ্ছা, তাহলে এখন এটা আমার সাথে সাথে বলেন তো, 221 ধারা অনুযায়ী চার্জে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে? অপরাধের নাম, আইনের ধারা। অপরাধের নাম, আইনের ধারা, কোন আইন সে আইনের নাম। এরপরে অপরাধের নামও থাকবে। অপরাধের নাম, এখন সব অপরাধের কিন্তু নাম হয় না, বলেন তো সব অপরাধের নাম হয়? একটু বলেন আপনারা, যে কিছু কয়েকটা অপরাধের মানে নাম বলেন, বা ইয়া দেন যে এগুলার স্পেসিফিক নাম আছে। আবার কিছু কিছু জিনিস আছে যার কোনো নাম নাই, নাম সহ কয়েকটা অপরাধের নাম বলেন। তার চুরি, ধর্ষণ, ছিনতাই। চুরি, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, খুন, নাকি জালিয়াতি, এগুলোর আলাদা আলাদা নাম আছে। এখন ধরেন আপনি সরকারি কর্মচারীর আদেশ অমান্য করছেন, পেনাল কোড পড়ছেন না আপনারা? পেনাল কোড, জি স্যার। পেনাল কোডের 188 ধারায় কি আছে? সরকারি কর্মচারীর আদেশ অমান্য। এটা কি আলাদা কোনো নাম আছে? না স্যার। আলাদা কোনো নাম আছে? না স্যার, নাই। নাই, এইটাই বুঝতে চেয়েছি। আর যদি কেউ ধরেন একজনকে একবারে মার্ডার করে ফেলে, মানে তাহলে খুন করছে, খুনের আলাদা একটা নাম আছে, ডেফিনেশন আছে। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যার কোনো ডেফিনেশন নাই, সরাসরি বলছে যদি কেউ এই কাজ করে, যদি কেউ এই কাজ করে সেভাবে শাস্তির ইয়া দেওয়া আছে। তাহলে এইটাই এখানে মূলত বোঝানো হয়েছে। যদি অপরাধের নির্দিষ্ট কোনো নাম থাকে তাহলে সে নাম দেব, যদি নাম না থাকে তাহলে কিভাবে করেছে সেটা বর্ণনা দিব। কত ধারায়? 221 ধারায়। 222-এ বলছে দেখেন, টাইম, প্লেস এবং কার সাথে অপরাধটা করা হয়েছে, এটাও চার্জে উল্লেখ করতে হবে।
যেমন আমরা বলি না চার্জের সময় যে আপনি এত তারিখ এতটার সময় এই কাজ করেছেন, এবং ফৌজদারি মামলা কিন্তু ভিত্তিটাই হলো টাইম, প্লেস এবং ম্যানার। এইগুলো কিন্তু প্রমাণ করতে হয়, সময় প্রমাণ করতে হবে, স্থান প্রমাণ করতে হবে, এবং কার সাথে বা কোন বস্তুর সাথে এই অপরাধটা করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। 222 ধারাটা একটু পড়েন। পড়েছেন? দুইশো বাইশ ধারা পড়া হয় নাই? জি স্যার, হয়েছে। বলতে হবে তো। তাহলে 222 ধারা মূল বিষয় কি? যে অপরাধের সময়, এরপরে স্থান, এবং যে ব্যক্তি বা যে বস্তুর সাথে অপরাধটা করা হয়েছে তার বর্ণনা দিতে হবে। এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা কি? সেটা হচ্ছে যদি অপরাধটা হয় ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, মানে হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ অথবা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এই ক্ষেত্রে আপনার চার্জের যে ডিউরেশন সেটা আপনার 1 বছরের বেশি হবে না। মানে প্রথম তারিখ এবং শেষ তারিখ, এই এই সময়টা 1 বছরের বেশি হবে না। এটা হলো 222 ধারার কথা। 223 ধারায় বলছে যে 221 এবং 222 ধারায় যেই সব শর্ত বলা হয়েছে, এই সব শর্তের পূরণ করার পরেও যদি অপরাধের বর্ণনাটা যথেষ্ট না হয়, তাহলে কিভাবে অপরাধটা করা হয়েছে সেই বর্ণনাটা চার্জে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ আমি বলি, আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের পেনাল কোডে প্রতারণা নামে একটা অপরাধ আছে, আছে না? কত ধারায়? চিটিং এর সংখ্যা কত ধারায়? 415, 415। শাস্তি কততে? 17। 17তে। এখন আপনার নাম কি মিস্টার, যিনি কথা বললেন? রায়হান স্যার। রায়হান। এখন যদি আমি রায়হানের বিরুদ্ধে চার্জ করি যে রায়হান, আপনি এই 6 বা 7 জুন, 7 জুন 2026 তারিখ সকাল 11টার সময়, কে নিয়ে যাবে? সকাল 11টার সময় ধরেন মিস্টার কবিরের সাথে প্রতারণা করেছেন, এবং ইহার দ্বারা আপনি পেনাল কোডের 417 দ্বারা অপরাধ করছেন।
দেখেন তো 221 এবং 222 ধারার সব শর্ত পূরণ করে কিনা। অপরাধের নাম আছে কিনা, ধারা আছে কিনা, সময় আছে কিনা, বলেন। আছে স্যার। কিন্তু আপনি কি এর দ্বারা বুঝবেন যে আসলে মানে সে কি প্রতারণা করছে, বা তার মধ্যে আরো প্রশ্ন জাগে কিনা যে আসলে কাজটা করছে কি? জাগে স্যার। তাহলে এটি কি যথেষ্ট? যথেষ্ট না। তাহলে প্রতারণা কিভাবে করেছে এইটা আপনাকে উল্লেখ করতে হবে। এখন ধরেন প্রতারণার অনেক ধরন হয়। হতে পারে এরকমের যে সে অন্য একজন ব্যক্তিকে বলছে যে তুমি আমাকে 2 লাখ টাকা দাও, আমি তোমাকে বার কাউন্সিলে এই প্রিলি পাস করানোর ব্যবস্থা করে দেব। এই বলে তার কাছ থেকে সে টাকা নিয়েছে, কিন্তু সে তাকে আর প্রিলি পাস করাইতে পারে নাই। এইটা একটা প্রতারণা হইতে পারে কিনা? তাহলে এই ক্ষেত্রে ম্যানার অফ কমিটিং অফেন্স 223 ধারায় বলেছে যে যখন নাম এবং ধারা সময় যথেষ্ট না, তখন ম্যানার অফ কমিটিং অফেন্স উল্লেখ করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ফাইন। 224 ধারা পড়েন, 224। 224-এ বলছে ওই আগের যেটা বললাম, যে যেই আইনে বা যে আইনের যে ধারায় অপরাধটাকে দণ্ডনীয় করা হয়েছে, পানিশেবল করা হয়েছিল, চার্জটা আমরা ওই ধারায় করব। আচ্ছা, এরপরে একটা বিষয় আমি আলোচনা করব এখন, সেটা হলো এই চার্জ গঠনে অনেক সময় ভুল হয়। ধরেন একজনের নিকট থেকে 50 পিস ইয়াবা উদ্ধার হয়েছে, চার্জ গঠনের সময় ভুলে 50 পিসের জায়গায় 5 পিস হয়ে যেতে পারে, অথবা শূন্য একটা বাড়তে পারে, 500 পিস হতে পারে। অথবা ধরেন আসামি বা ভিকটিমের নাম লেখার সময় একটু ভুল হতে পারে, কবিরের জায়গায় খবির হতে পারে, রহিমের জায়গায় রহিমা হয়ে যেতে পারে। এরকম যদি কোনো ভুল হয় তাহলে কি হবে? ভুল হলে কোর্ট তার চার্জ পরিবর্তন করতে পারবে। 227 ধারা কখন পরিবর্তন করতে পারবে? চার্জ রায় প্রদানের পূর্বে যে কোনো সময় চার্জ পরিবর্তন করতে পারবে আদালত। এখন চার্জ যদি পরিবর্তন করে, বলেন তো কি বললাম আমি? তার রায় প্রদানের আহ, পূর্বে যে কোনো সময় অভিযোগ পরিবর্তন করা যাবে। অভিযোগ পরিবর্তন করা যাবে। এখন আমরা যে ট্রায়াল প্রসিডিউরটা পড়েছি, সেখানে কিন্তু আমাদের একটা বেসিক একটা জিনিস ছিল যে অভিযোগ আসামিকে পাঠ করে শুনাইতে হবে। আমি যদি এখন অভিযোগ পরিবর্তন করি, তাহলে এটা আসামিকে শুনাইতে হবে কিনা? জি স্যার। শুনাইতে হবে। 227 সাবসেকশন 2 একটু পড়েন। জি স্যার, করছি। আচ্ছা, ফাইন। এখন যদি আমি চার্জ পরিবর্তনই করি, তাহলে দেখেন তো আমার ট্রায়ালের যে কাজগুলো, সেই কাজটা আবার নতুন করে শুরু হয় কিনা, কারণ কি চার্জের আলোকে আমাকে আবার সাক্ষী নিতে হবে কিনা। কারণ আমি তো আগের সাক্ষী নিয়েছি আগের চার্জ অনুযায়ী, এখন আমাকে চার্জের আলোকে আবার কি করতে হবে? সাক্ষী নিতে হবে। যদি আমি সাক্ষী নেই চার্জের আলোকে, তাহলে আমাকে যে সাক্ষীরা ইতিমধ্যে সাক্ষ্য দিয়ে গেছে তাদেরকে আবার পুনরায় ডাকতে হবে। তা পুনরায় যদি আমার ডাকতে হয়, তাহলে আমাকে মামলার কার্যক্রম
অনেক সময় স্টপ রাখার প্রয়োজন হতে পারে। আমি কি কথা বুঝতে পারছি? জি স্যার। এখন হ্যাঁ, এইখানে একটা বিষয় আছে, সেটা হলো কি, অনেক সময় কি, অনেক সময় হয় চার্জে ভুল থাকলেও সাক্ষীরা মানে আপনার সঠিক সাক্ষ্যটা অনেক সময় দিয়ে যায়। কি রকমের? যে ধরেন ওই উদাহরণটা যদি আমরা ধরি, যে একটা আসামির কাছ থেকে 50 পিস ইয়াবা পাওয়া গেছে, আপনি চার্জের সময় 50 পিসের জায়গায় 5 পিস উল্লেখ করছেন, কিন্তু সাক্ষীরা যদি ওই 50 পিস পাইছি বলেই সাক্ষী দিয়ে যায়, এবং আপনি ওই ক্ষেত্রে যদি চার্জ পরিবর্তন করেন, পরিবর্তন করে আপনি কি করতেন, 50 পিসই তো লিখবেন নাকি নতুন করে? তাহলে ওই 50 পিসের আলোকে সাক্ষীরা তো অলরেডি সাক্ষী দিয়ে গেছে, সেই ক্ষেত্রে আর চার্জ পরিবর্তন হইলে নতুন করে সাক্ষ্য নেওয়ার দরকার হবে না। আমি কি বুঝতে পারছি কথাটা? জি স্যার। তাহলে কখন দরকার হবে? যদি চার্জের আলোকে সাক্ষীরা সাক্ষী দিয়া না যায়। কোন চার্জের আলোকে? পরিবর্তিত চার্জের আলোকে। মানে আমি আবারও বলছি, আপনি চার্জ পরিবর্তন করছেন, কিন্তু সাক্ষীরা আগের চার্জে সাক্ষী দেয় নাই, তারা কোন চার্জে সাক্ষী দিয়ে গেছে, চেঞ্জ করার পরে যে সাক্ষী হয়েছে ওইটাই আগে দিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাকে বিচার স্থগিত করার দরকার নাই। আর যদি এরকমের হয় যে সাক্ষীরা পরিবর্তিত চার্জের আলোকে সাক্ষী দেয় নাই, আগের চার্জের আলোকে সাক্ষী দিছে, সেই ক্ষেত্রে নতুন করে বিচার করতে হবে এবং সাক্ষীদেরকে ডাকতে হবে। একটু 228 ধারাটা পড়েন, 228 এবং 229। পরীক্ষা তাইলে ক্লাস 3 থেকে কোনো এডুকেশন নেই। স্যার পড়া হয়েছে স্যার। পড়া হয়েছে? প্রিন্সিপাল কে? ভাইস প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল নেই, প্রিন্সিপাল ছিল। এটা নেই প্যাট্রোনাইজার কে? তখন ভাই বুঝতে পারছি। তখন ও বুঝতে পারছি। এদিন আসেন। এই কথা বলেন না, কথা বলেন না। রায়হান, পড়া হয়েছে? জি স্যার, পড়া হয়েছে স্যার। আমি যা বললাম ওইটা আছে কিনা এর মধ্যে? জি স্যার, সব আছে স্যার। আচ্ছা, তাহলে বিষয়টা 228, 29 এবং 30-এর মানে মূল বিষয়, 228 এবং 29-এর মূল বিষয়টা হলো যে আমার যদি এরকম মনে হয় যে চার্জের আলোকে নতুন করে সাক্ষ্য লাগবে, তাহলে আমি সাক্ষীদেরকে নতুন ভাবে ডাকবো। আর যদি মনে হয় যে না, সাক্ষীরা যা সাক্ষী দিয়েছে সেটা পরিবর্তিত চার্জের আলোকে সাক্ষী দিয়েছে, তাহলে আমার মামলার প্রক্রিয়াটা স্থগিত হবে না, যেভাবে ছিল সেভাবেই চলতে থাকবে। তাহলে সাক্ষীকে যদি আমার পুনরায় ডাকতে হয়, সেটার বিধান হচ্ছে 231 ধারায়, যেখানে বলা আছে রিকল অফ উইটনেস। এটা অনেক সময় পরীক্ষা আসে, সাক্ষীকে রিকল করা হয় কত ধারায়। এটার উত্তর হবে দুটো, একটা হচ্ছে 540 আর একটা হচ্ছে আপনার 231।
দুইটা ধারাই সাক্ষীকে রিকল করা হয়। 231-এ করা হয় কখন? যদি চার্জ আপনার হচ্ছে গিয়ে অল্টার করা হয়, পরিবর্তন করা হয়, তখন সাক্ষীকে 231 ধারায় রিকল করা হয়। আর 540-এ রিকল, সেটা হচ্ছে অলরেডি সাক্ষী দিয়েছে, চার্জও পরিবর্তন হয় না, সবই ঠিক আছে, কিন্তু সাক্ষীকে কিছু প্রশ্ন করা বাদ রয়ে গেছে, যেটা করা প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে এই 540 ধারায় সাক্ষীকে রিকল করা হয়। 230 ধারায় একটা বিষয় আছে, দেখেন, প্রিভিয়াস স্যাংশন, পূর্ব অনুমতি। যে কিছু কিছু ক্ষেত্র আছে দেখবেন আমাদের 195 থেকে 199 বি পর্যন্ত, ওইখানে কয়েকটা সেকশন ছিল, ওইগুলোর মূল আলোচনার বিষয় বা মূল সাবজেক্ট ম্যাটার কি মনে আছে আপনাদের? 195 থেকে 199 বি। মনে আছে? কারোর মনে নাই? 195 থেকে 199 বি এর মধ্যে পেনাল কোডের কিছু অপরাধের কথা বলা হয়েছে, যেই অপরাধগুলোর আমলে নিতে গেলে আপনার সংশ্লিষ্ট ব্যক্তিদের, কোনো কোনো ক্ষেত্রে সরকার, কোনো কোনো ক্ষেত্রে কোর্ট, এদের অনুমোদন লাগে। অনুমোদন ছাড়া অপরাধ আমলে নেওয়া যায় না। মনে আছে? এবার মনে পড়ছে? আপনারা 195 পড়িয়েছিলাম না? জি স্যার। কি মনে পড়তেছে না আপনাদের? একটু একটু দেখে আসেন 195 ধারা। জি স্যার, এখানে হচ্ছে ওই যে মানহানি, তারপরে হচ্ছে ব্যভিচার, এরপরে সরকারি কর্মচারীর আইন কর্তৃক অবমাননার অভিযোগের বিষয় আছে। হ্যাঁ, বা আদালতের কাছে অপরাধ, এইগুলোর ক্ষেত্রে কি হবে? যে কেউ অভিযোগ দিতে পারবে না সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ লাগবে? সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ নেই। সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ ছাড়া অপরাধ আমলে নেওয়া যাবে না। এখন 230 ধারায় কি বলছে? 230 ধারায় বলছে যে আপনি চার্জ পরিবর্তন করতে গিয়ে যদি এমন ধারায় চার্জ গঠন করার প্রয়োজন হয় যেই ক্ষেত্রে সরকারের অনুমোদন দরকার, ওই রকম পরিস্থিতিতে আপনাকে মামলার কার্যক্রম স্টপ রাখতে হবে। তখন ওই যার অনুমোদন দরকার, পূর্ব অনুমোদন, ওই অনুমোদন আনার পরে তারপরে চার্জ গঠন করবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এরপরে চার্জ সংশ্লিষ্ট দুটো দুটো ধারা বলবো না, দুটো আলাদা আলাদা সেগমেন্ট আছে। সেটা কি? একটা হচ্ছে জয়েন্ডার অফ চার্জেস। জয়েন্ডার অফ চার্জ মানে হচ্ছে কি, এই যে আপনার যে ফর্মের ফটোগুলো দেখিয়েছি, ওখানে দেখেন, ওখানে আপনার একটি অভিযোগের অপরাধ, দুইটি অভিযোগের অপরাধ, তিনটি অভিযোগের অপরাধ, এরকমের আছে। এর মানে হচ্ছে জয়েন্ডার অফ চার্জ মানে হচ্ছে যে একই ঘটনায় যদি একাধিক অপরাধ সংঘটিত হয়ে থাকে। কিরকমের? ধরেন যে এক ব্যক্তি, ধরেন 5 জন ব্যক্তি মিলে আনলফুল অ্যাসেম্বলি করলো, তাহলে আনলফুল অ্যাসেম্বলির সংজ্ঞা তো আমরা জানি। এটা কত ধারায় পানিশেবল আনলফুল অ্যাসেম্বলি? জানেন না? 143 ধারায়। 143 ধারায়। ধরেন এখন 143 ধারায় মানে 5 জন ব্যক্তি আনলফুল অ্যাসেম্বলির মেম্বার হয়েছে। মেম্বার হওয়ার পরে ওই আনলফুল অ্যাসেম্বলি থেকে যদি পাবলিক সার্ভেন্ট, ধরেন পুলিশকে মারধর করছে, যেটা আমাদের সাধারণত ঘটে থাকে, পুলিশ নিষেধ করছে,
তারপর ডিসবার্স হয় নাই, এটাও কিন্তু একটা অফেন্স আলাদা। যে নিষেধ করার পরেও যদি আপনার ছত্রভঙ্গ না হয় তাহলে আলাদা একটা অফেন্স, সেটা কত ধারায়? 145। 145 না 44? 45। আচ্ছা, যেটাই হোক, যদি আপনার নিষেধ করার পরেও তারা ছত্রভঙ্গ হয় নাই তাহলে ওটা আলাদা একটা অপরাধ কিনা? জি স্যার। তাহলে এখন পর্যন্ত আনলফুল অ্যাসেম্বলি কয়টা অপরাধ বললাম? দুইটা। 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 এরপরে ধরেন ছত্রভঙ্গ তো হয়ই নাই, উল্টা পুলিশের উপরে লাঠি মানে ইট পাটকেল মারছে, পুলিশকে আহত করছে, তাহলে মোট কয়টা অপরাধ করলো? তিনটা। তিনটা, একই ঘটনায়। তাহলে এই তিনটা অপরাধের চার্জ একত্রে গঠন করা যাবে, এটাকে বলা হয় জয়েন্ডার অফ চার্জেস, চার্জ একত্রিতকরণ। আপনারা কি বুঝেছেন কথাটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই সম্পর্কিত ধারা আপনারা নিজেরা একটু পড়বেন, 233, 34 আর হচ্ছে 35। 34 ধারায় কিন্তু একটা প্রায় আসে যে তিনটা অপরাধ যদি একই সময়ে সংঘটিত হয়, একই সময় বলতে কি উইদিন 12 মান্থস, তাহলে তার একত্রে চার্জ হইতে পারে এবং বিচার হইতে পারে। এই জিনিসটা বুঝেন আপনারা? সাথে সাথে রিপ্লাই দিতে হবে। এই যে 234 ধারা আছে যে যদি একই ধরনের অপরাধ 12 মাসের মধ্যে তিনটা ঘটে তাহলে একটা মামলায় ওই চার্জ গঠন করতে হবে, করা যাবে এবং বিচার করা যাবে। এই এই কথাটা বুঝেন কিনা? স্যার আপনি বলেছিলেন। হ্যাঁ, জি স্যার। বলেন কি? স্যার যদি কোনো আসামি 1 বছরের ভিতরে যদি তিনটা অপরাধ যদি করে স্যার, তাহলে একই সাথে ওই তিনটা মামলার বিচার করা যাবে, চার্জ গঠন করা যাবে এবং বিচার করা যাবে। তিনটা মামলার কথা বলিনি, একই ধরনের। জি স্যার, জি স্যার, একই ধরনের। একই ধরনের যদি তিনটা অফেন্স করে তাহলে ওই তিনটা অফেন্সের চার্জ একসাথে করা যাবে এবং বিচার করা যাবে। এটা কত ধারায়, কত ধারার বিধান এটা? স্যার, 233। 234 ধারা। 34। 34। হ্যাঁ, না 234। এখানে আবার ব্যাখ্যা বলে দিয়েছে যে সেম অপরাধ মানে একই নেচারে কেমনে বুঝবেন, বলছে যে 379 ধারা এবং 380 ধারা এটা সেম নেচারের। কারণ 379 ধারায় চুরির কথা বলা হয়েছে, 380 ধারায় চুরির শাস্তির কথা বলা হয়েছে। শুধু পার্থক্য হচ্ছে একটা গৃহে চুরি আর একটা হচ্ছে সাধারণ চুরি। আর আরেকটা হচ্ছে আপনার জয়েন্ডার অফ অফেন্ডার, জয়েন্ডার অফ অফেন্ডার 239 ধারায়। জয়েন্ডার অফ অফেন্ডার বলতে কি বোঝানো হয়েছে? আগে যেরকম এক ব্যক্তি ধরেন 5টা অপরাধ করছে, এটা একসাথে বিচার করা যায়, ঠিক তেমনি উল্টা 5 ব্যক্তি মিলে এক বা একাধিক অপরাধ করলে ওই একত্রে চার্জ গঠন করা যাবে। আগে যেরকমের আবার একটু ওই যে চার্জের ফর্মটাই আপনারা যান, যেখানে লেখা আছে না এত দ্বারা আপনি, মানে একজন ব্যক্তির বিরুদ্ধে। যদি একাধিক ব্যক্তির বিরুদ্ধে আমরা চার্জ করি তাহলে ওইখানে আমরা কি লিখবো? আপনারা, ওই নামগুলা লিখবো, আপনারা ক খ গ ঘ মিলে এত তারিখ এত কাজ এই কাজটা করছেন। মানে আপনি ধরে নেন অপরাধটা যদি আনলফুল অ্যাসেম্বলি হয় তাহলে একটা চার্জে মিনিমাম কয়জন ব্যক্তি থাকবে? 5 জন। 5 জন, মিনিমাম 5 জন। তাহলে এইটাকে বলা হয় জয়েন্ডার অফ অফেন্ডার 239 ধারায়। বুঝতে পেরেছি? এখানে আরো কিছু সেকশন আছে, এটা আপনারা পড়বেন। 235, 36, 37, 37 যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি আপনি একটা ধারায় চার্জ গঠন করেন তাহলে কিছু কিছু ক্ষেত্র আছে আপনি অন্য ধারায় শাস্তি দিতে পারবেন। সাধারণত আইনের নিয়ম হচ্ছে যে আপনি এক ধারায় চার্জ গঠন করে অন্য ধারায় শাস্তি দিতে পারবেন না, এটা হচ্ছে জেনারেল নিয়ম। এক্সেপশন হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে একটা ধারায় চার্জ গঠন করলেও
অন্য ধারায় আপনার শাস্তি দেওয়া যাবে। যেমন একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি চুরির অভিযোগে চার্জ গঠন করলেন, দেখা গেল যে আসলে লোকটা চুরি করে নাই, কিন্তু চোরাই পণ্য রেখেছে, সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে আপনার 379 ধারায় শাস্তি না দিয়ে পেনাল করে 411 ধারায় তাকে শাস্তি দিতে পারবেন, যদিও আপনি চার্জ গঠন করছেন 379 ধারায়। এই কথাটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আবার বলেন, মূল বিষয়টা কি? যে একটা ধারায় চার্জ গঠন করে অন্য ধারায় কি দেওয়া যাবে? শাস্তি দেওয়া যাবে। শাস্তি দেওয়া যাবে। এখন বলেন তো, তাহলে 323 ধারায় আপনি চার্জ গঠন করছেন, আপনি তাকে 302 ধারায় শাস্তি দিতে পারবেন? না স্যার। ওইটা পারা যাবে না। কিন্তু 325 ধারায় চার্জ গঠন করে 323-এ শাস্তি দেওয়া যাবে, কারণ নিম্নতর অফেন্স দেওয়া যাবে, গুরুতর অফেন্স দেওয়া যাবে না। মানে কি? মানে হচ্ছে ধরেন 325 ধারা হচ্ছে কি, গুরুতর জখম করা। আপনি গুরুতর জখম। 325 ধারায় চার্জ গ্রহণ করছেন যে গুরুতর জখম করছে, সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে গুরুতর জখম করে নাই, সাধারণ জখম করছে, তখন আপনি 325 ধারার পরিবর্তে, যদিও চার্জ করছেন 325 ধারায়, তখন আপনি 323 ধারায় মানে শাস্তি দিতে পারবেন। আলোচনা বোঝা যাচ্ছে? জি স্যার। আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে এই হলো আমাদের চার্জের চ্যাপ্টার। চার্জ আমরা পড়লাম। এরপর বলছিলাম কি কি পড়বো? চার্জের পরে আর কি বিচারে থাকে? সাক্ষ্য গ্রহণ। 25 অধ্যায় পড়েন, 25। সাক্ষ্য গ্রহণ আমি বেশি পড়াবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত। চ্যাপ্টার 25। সেকশন 353। কি পেলাম? বের করেছেন? জি স্যার, সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য। না না, ওটা 353, 363 বলি নাই তো। বলছি চ্যাপ্টারটা আগে চেনেন। যখন ওকলাতি করবেন, ওকলাতি করার সময় তো আসামির অন্তত উপস্থিত জানা সাক্ষ্য লাগবে নিতে যে হবে। সিআরপিসি তে একটা চ্যাপ্টার আছে কিভাবে সাক্ষ্য নেয়, তার নিয়ম বলা আছে, যাতে আপনাদের উকিলের মানে কোর্টের সাথে ঝামেলা না পাকে। আর আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। হ্যাঁ, এই এই পুরো চ্যাপ্টারটার নাম কি? অনুসন্ধান এবং বিচারে সাক্ষ্য গ্রহণের মানে পদ্ধতি। এর মধ্যে প্রথম কথা হচ্ছে যে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। এখন বলেন তো এটার ব্যত্যয় ঘটে কিনা? সব ক্ষেত্রে কি আমরা আসামির উপস্থিতিতে সাক্ষী নিতে পারি? না স্যার, সবসময় হয় না। সব সময় হয় না, কারণ যখন আমি বিচারই করতেছি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, আসামির অনুপস্থিতিতে, তখন তো আমি এই নিয়মটা মানতে পারবো না। পারবো? পারবো না। এরপরে 540-এর এ একটা সেকশন আছে, একটু গিয়ে পড়েন 540-এর এ। এটা জানেন কিনা আপনারা? 540-এর এর মূল বিষয় হলো, আপনার একটা মামলায় যখন একজন আসামি আছে ধরেন, এখন ওই আসামি কোর্টে হাজির হইতে পারে নাই, তাহলে 353 নিয়ম অনুযায়ী কি ছিল যে আসামির উপস্থিতিতে সাক্ষী নিতে হবে। তাহলে যেহেতু আসামি নাই, তাহলে সাক্ষী হবে না। তাহলে এই কারণে মামলার বিচার প্রক্রিয়াটা বিলম্বিত হয়। মামলার বিচার প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয়, এই জন্য আইন সংশোধন করে 540-এর এ ধারায় বলা হলো
যদি কোনো মামলায় আসামি নাও আসতে পারে, তার আইনজীবী যদি আদালতে উপস্থিত থাকে, তাহলে আইনজীবীর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ সম্ভব। কত ধারায়? 540A। 540-এর এ। ওইটা একটু নিজেরা পড়ে নেবেন। এটা কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট আসছে 2026 সালে। এটা আপনাদের বইয়ে আছে কিনা আমি জানি না। না, বলতে গেলে তো অনেক আলোচনা করতে হয়। অ্যামেন্ডমেন্টটা কি আসছে? আগে ছিল যে একাধিক আসামি যদি হয়, তাহলে ন্যূনতম একজন আসামিকে কোর্টে উপস্থিত থাকতে হইতো। তাহলে একজন যদি উপস্থিত থাকে, তখন ওই একজনের উপস্থিতিতে অন্য আসামি না থাকলেও তাদের পক্ষে আইনজীবী জেরা করতে পারত। এটা কি সমস্যা দেখা গেছে? এটা সমস্যা দেখা গেছে যে মামলায় শুধুমাত্র একজন আসামি, তাহলে তো সেই মামলায় আপনার সাক্ষ্য গ্রহণ সম্ভব হইতো না আইনজীবীর মাধ্যমে। তখন এই সংশোধনীটা আনা হলো। সংশোধনী এনে বলা হলো যে শুধু একজন আসামিও যদি হয় এবং তার আইনজীবী যদি উপস্থিত থাকে, তাহলে আইনজীবীর উপস্থিতিতে জেরা করা সম্ভব। ক্লিয়ার? বুঝতে পারছি? জি জি স্যার। ওকে, এখন পয়েন্ট 363। তিনশো তেষট্টি কি বলেছে? 363 ধারায় সাক্ষীর আচরণ আচরণ সম্পর্কিত লিপিবদ্ধ করতে হবে। আইনটির আচরণ লিপিবদ্ধ। আবার একটু কষ্ট দেবো, 25 ধারার 25 অধ্যায়, আমরা এখন পড়তেছি 25 অধ্যায়। এই 25 অধ্যায়ের মূল বিষয়বস্তুটা কি, শিরোনামটা কি? অনুসন্ধান ও বিচারের সময় সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি। আচ্ছা, তাহলে পুরো এই চ্যাপ্টারটা 353 থেকে 365 ধারা পর্যন্ত, এই 353 থেকে সন্ধান ও বিচারের সময় সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি। হ্যাঁ, পুরো চ্যাপ্টারটা কিন্তু সাক্ষীর বিষয় নিয়ে। এর মধ্যে একটা ধারা আছে শুধু আসামিকে কেন্দ্র করে, সেটা হচ্ছে 364। 364 ধারা বলা হয়েছে, আসামির জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি। হাউ এক্সামিনেশন অফ অ্যাকিউজড রেকর্ডেড। খেয়াল করছেন কিনা? খেয়াল করেছেন? এখন বেসিক পার্থক্যটা কি দেখেন। বেসিক পার্থক্য হলো, যখন সাক্ষীর জবানবন্দি আমরা লিপিবদ্ধ করি, তখন আমরা এটা বর্ণনামূলক ভাবে ন্যারেটিভ ফর্মে আমরা লিপিবদ্ধ করি। আর যখন আমরা আসামির জবানবন্দি লিপিবদ্ধ করি, তখন প্রশ্ন এবং উত্তর আকারে। আমার সাথে সাথে বলেন, কি আকারে? প্রশ্ন এবং উত্তর আকারে। প্রশ্ন এবং উত্তর আকারে। এখন এই 364 ধারার
প্রয়োগটা কোথায় কোথায় হয় বলতে পারবেন আপনারা? এই 364 ধারার প্রয়োগটা কখন হয় আমাদের এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী? একশো একষট্টি ধারার বললি 161 ধারা না, 164 ধারা আর 342 ধারায় আসামি পরীক্ষা করা হয়। 164 ধারা হলো যখন আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ইনভেস্টিগেশন পর্যায়ে, আর 342 ধারা হচ্ছে ট্রায়াল এবং ইনকোয়ারিতে। তাহলে আবারও বলি, তাহলে 364 ধারার প্রয়োগ কখন হয়? 164 ধারায় কনফেশন রেকর্ড করার সময়, আর আরেকটা হচ্ছে 342 ধারায় আসামি পরীক্ষার সময়। ক্লিয়ার কথা? এরপরে আসেন 26 অধ্যায়, জাজমেন্ট। সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেলে আমাকে মামলা রায় দিতে হবে, জাজমেন্ট। রায়ের ক্ষেত্রে কিছু কমন কথা আছে, সেই কমন কথাগুলো কি কি এটা আমি বলে দিচ্ছি, আপনারা নিজেরা পড়লেই বুঝতে পারবেন। রায়ের ক্ষেত্রে কমন কথা হচ্ছে, রায় প্রকাশ্য আদালতে ঘোষণা করতে হবে এবং রায় শোনার জন্য আসামিকে কোর্টে হাজির করতে হবে। প্রশ্ন আসতে পারে আগের মতোই, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হলে তো আসামি আসবে না। তাহলে কখন আসামিকে হাজির করতে হবে? আসামি যদি জেল হাজতে থাকে তাহলে তাকে জেল হাজত থেকে এনে রায় পড়ে শোনাতে হবে, অথবা আসামি যদি জামিনে মুক্ত থাকে তাহলে তাকে রায় প্রদানের বিষয়ে নোটিশ দিতে হবে এবং তাকে হাজির করার ব্যবস্থা করতে হবে। তবে এখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে যদি বিচারক এরকমের সিদ্ধান্ত নেয় যে রায়ে সে শুধু অর্থদণ্ড করবে, সেক্ষেত্রে আসামিকে কোর্টে হাজির না হলেও চলবে। এখন একটু বলেন, কয়টা জেনারেল কথা বললাম? স্যার, জামিনে থাকলে নোটিশ দিতে হবে, অর্থদণ্ড হলে হাজির না হলেও হবে, আর অন্য ক্ষেত্রে আসামিকে হাজির করতে হবে। আচ্ছা, আর প্রকাশ্য আদালতে রায় দিতে হবে। এরপরে হচ্ছে আর একটা বিষয়, যে জাজমেন্ট যেহেতু আসামিকে পাঠ করে শোনাতে হবে, সেই জাজমেন্টটা সাধারণত কোর্ট কি করে, সংক্ষিপ্ত ফর্মে জাজমেন্ট পাঠ করে শোনায়। যদি আসামি পক্ষ অথবা রাষ্ট্রপক্ষ কর্তৃক দাবি উত্থাপন করা হয় যে সম্পূর্ণ জাজমেন্ট পড়তে হবে, তাহলে আদালতকে সম্পূর্ণ জাজমেন্ট পাঠ করে শুনাইতে হবে। এই একটা কথা। আর একটা কথা হচ্ছে, এখন যে জাজমেন্ট পাঠ করে শুনাবো, কোন ভাষায় জাজমেন্ট পড়বো? জাজমেন্ট পড়বো আমি হচ্ছে গিয়া আদালতের ভাষায়, অথবা যেই ভাষা আইনজীবী বা তার আসামি বা তার আইনজীবী বোঝে সেই ভাষায়। 366 ক্লোজ সাবসেকশন 1 এর ক্লোজ এ এবং বি চটপট করে পড়ে ফেলেন জলদি। পড়া হয়েছে? জি স্যার। আচ্ছা, ফাইন। এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে 367 ধারা। জাজমেন্টে কি থাকবে? জাজমেন্টে কি থাকবে বলতে আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, জাজমেন্ট লিখতে গেলে কিছু বিষয়ে জাজমেন্টে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে ফৌজদারি মামলার রায়ে
তিনটা বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। একটা হচ্ছে পয়েন্টস ফর ডিটারমিনেশন, বিবেচ্য বিষয়। আর একটা হচ্ছে যে আদালতের সিদ্ধান্ত, আর একটা হচ্ছে সিদ্ধান্তের কারণ। কয়টা বিষয় উল্লেখ করতে হবে? বলেন। তিনটা। তিনটা বিষয় উল্লেখ করতে হবে। 367 ধারা বলছে যে জাজমেন্ট হবে আদালতের ভাষায় অথবা ইংরেজিতে। এখন অনেকে আবার একটু মানে এলোমেলো করে ফেলে, যে 367 ধারায় বললো যে আসামি যে ভাষা বোঝে সেই ভাষা, আবার এদিকে বলতেছে আদালতের ভাষা অথবা ইংরেজিতে। এটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা এখানকার বিষয়টা আমি স্পষ্ট করি। সময় যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে দিয়া সেকশন পড়াইয়া তারপর উত্তর আদায় করতাম। এখন আমি বলে দিচ্ছি যে 367 ধারা এবং 368 ধারার মধ্যে যে পার্থক্য সেটা হলো 367 ধারায় বলছে যে জাজমেন্ট পাঠ করে শোনানো। আপনি যে ভাষায় লেখেন আপনি পাঠ করে শোনাবেন আদালতের ভাষায় অথবা আইনজীবী মানে আসামি এবং তার আইনজীবী যে ভাষায় বোঝে সেই ভাষায়। আর 367 ধারা হচ্ছে জাজমেন্ট লেখার কথা বলছে, যে জাজমেন্ট লিখবেন কোন ভাষায়, এটা লিখবেন ইংরেজিতে অথবা আদালতের ভাষায়। এবার বুঝতে পারছেন? আর জি জাজমেন্টে কয়টা স্যার। বিষয় থাকবে? আচ্ছা একটু এখন আমি বলি, যদি আমি সিপিসি পড়াই না আপনাদের, এই সিপিসির জাজমেন্টে, দেওয়ানি মামলার জাজমেন্টে কয়টা বিষয় থাকবে বলেন তো? জানেন? কি মুন্নি, আপনি তো মোটামুটি পারেন। তারপরে আর কে কে যেন ছিল, রায়হান, এরপরে আরেকজন ছিল, সে লোকটা কই, আজকে তো নাই, কি যেন নাম, আব্দুর রহমান নামে কেউ ছিল নাকি? ওমর ফারুক তো আছে। আচ্ছা, হ্যাঁ, কেউ বলতে পারবেন? ওমর ফারুক। দেওয়ানি মামলার জাজমেন্টে কয়টা বিষয় উল্লেখ থাকবে এবং কোথায় বলা আছে? আপনার কথা না বললে তো বুঝবো না, সময় নষ্ট হবে। পারলে বলবেন পারবো, না পারলে আমি বলে দিব যে কোথায় আছে। মনে পড়তেছে না স্যার। তার 5টা তাহলে বিষয় সম্ভবত। 4টা বিষয়, চারটা, চারটা। আদেশ 20, বিধি 4 পড়বেন, 4টা বিষয় উল্লেখ থাকবে। এই তিনটার অতিরিক্ত একটা ব্রিফ স্টেটমেন্ট অফ দ্য কেস। দেওয়ানি মামলায় মানে মামলার সংক্ষিপ্ত বিবরণ, যে কেন পক্ষরা মামলা করছে এই সংক্ষিপ্ত বিবরণ থাকবে। আর বাকি তিনটা পয়েন্টস ফর ডিটারমিনেশন, ডিসিশন আর রিজন। ফৌজদারি মামলা ওই একটা নাই, সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরে রায়ের ক্ষেত্রে কমন কথা, দেওয়ানি এবং ফৌজদারি দুই মামলা রায়, যে রায় বিচারক নিজের হাতে লিখবেন। যদি নিজের হাতে না লিখেন, ধরেন কম্পিউটারে টাইপ করছেন অথবা অন্য কাউকে দিয়ে লেখাইছেন, তাহলে প্রত্যেকটা পাতায় বিচারককে স্বাক্ষর করতে হবে। রায়ের রায় প্রদানের তারিখ থাকবে, সিল থাকবে আদালতের, এগুলো কমন কথা। আর একটা কথা হচ্ছে যে এখানেও দেওয়ানি মামলার সাথে ফৌজদারি মামলার রায়ের পার্থক্য, সেটা হলো ফৌজদারি মামলার রায় রিভিউতে পরিবর্তন করা যায়। আর 152 ধারার বিধান অনুযায়ী সিপিসির ক্লারিক্যাল আর অ্যারিথমেটিক্যাল মিস্টেক কারেক্ট করার জন্য রায় সংশোধন করা যায়। কিন্তু ফৌজদারি মামলার রায় শুধুমাত্র একটা কারণে আপনার সংশোধন করা যায়, সেটা কি? কে বলবে? স্যার প্রশ্নটা বুঝতে পারিনি। দেওয়ানি মামলার রায় ধরেন স্বাক্ষর হয়ে গেছে, স্বাক্ষর হওয়ার পরেও পরিবর্তন করা যায় কিনা?
করণিক ভুলগুলো মানে যেগুলো সংখ্যাগত ভুল হয়েছে সেগুলো গাণিতিক দেওয়ানি মামলার ক্ষেত্রে গাণিতিক এবং করণিক ভুল সংশোধন করা যায়। আর আমাদের ফৌজদারি মামলার রায় 369 দ্বারা পড়বেন, শুধুমাত্র মানে করণিক ভুলের কারণে সংশোধন করা যায়, গাণিতিক ভুল বা রিভিউ করা যায় না। কিন্তু সিভিল মামলার জাজমেন্ট রিভিউতে পরিবর্তন করা যায়, করণিক বা গাণিতিক ভুলেও পরিবর্তন করা যায়। 369 দ্বারা পড়েন। আচ্ছা, নিশ্চয়ই পড়া হয়েছে। এরপরে আমরা এখানে আরেকটা বিষয় আমরা পড়বো, এই পুরো চ্যাপ্টারের সেকশনগুলো পড়তে হবে। যে 373 দ্বারা কোর্ট অফ সেশন যখন কোনো রায় প্রদান করবে, তার সে ফাইন্ডিংস এবং আদালতের যে রায়ের কপি, এটা উনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রযোজ্য ক্ষেত্রে আপনার সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট তার রায়টা প্রেরণ করবেন। 373 দ্বারা পড়েন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় জানি কিনা, যে ধরেন কোর্ট অফ সেশন যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, এটা কি সাথে সাথে কার্যকর হবে? না স্যার, কি করতে হবে? হাইকোর্ট বিভাগে পাঠাতে হবে হাইকোর্ট অনুমোদনের জন্য। বিভাগে পাঠাবো কনফার্মেশনের জন্য। কত ধারার বিধান অনুযায়ী? 300 374 ধারা। সবাই মনে রাখবেন যে কোর্ট অফ সেশন যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেয়, এই মৃত্যুদণ্ডটা কার্যকর হয় না যতক্ষণ পর্যন্ত না এটা বিষয়ে হাইকোর্ট বিভাগ কনফার্ম করে। তাহলে কনফার্মেশনের জন্য মৃত্যুদণ্ডের প্রদানের যে রায়ের নথি, এই নথিটা 374 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। আচ্ছা, এই পড়লাম হচ্ছে কি আমরা রায়। রায়ের পরে আমাদের প্রয়োজন হয় কি বলেন তো? রায় হয়ে গেল, রায়ের পরে কি প্রয়োজন হয়? রায়ের পরে আমাদের দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে রায় কার্যকর করা, যদি কেউ আপিল না করে তাহলে রায় কার্যকর করতে হবে। আর যদি আপিল করে তাহলে আমাকে কি করতে হবে? আপিলের বিধান পড়তে হবে। এখন আমরা যে কোনো একটা বিধানে পড়তে পারি। আমরা ধরে নেন আমরা এখন রায় কার্যকরের বিধান পড়বো, এক্সিকিউশন। চ্যাপ্টার হচ্ছে আমাদের 28, চ্যাপ্টার 28 সেকশন 381। এক্সিকিউশন অফ অর্ডার পাসড আন্ডার সেকশন 376। 376 এ কোন ধরনের আদেশ পাস হয়? যেই মৃত্যুদণ্ডটা হাইকোর্ট বিভাগ কনফার্ম করে, সে কনফার্মেশনটা হয় 376 ধারায়। যদি কনফার্ম করে তাহলে কি করে? মৃত্যুদণ্ডটা কার্যকর হাইকোর্ট বিভাগ করে না। যেই কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে, আদালত নথিটা সেই কোর্টে প্রেরণ করে। ধরেন ফরিদপুরের দায়রা জজ মৃত্যুদণ্ড দিয়েছে, তার বিরুদ্ধে আপনার ডেথ রেফারেন্স হয়েছে, 374 ধারায় নথি পাঠানো হয়েছে, আদালত
মৃত্যুদণ্ডটাকে কনফার্ম করে 376 ধারা অনুযায়ী কনফার্ম করছে, তাহলে এই মৃত্যুদণ্ডটা কে কার্যকর করবে? হাইকোর্ট বিভাগ নাকি ফরিদপুরের দায়রা জজ? ফরিদপুরের দায়রা জজ। ফরিদপুরের দায়রা জজ। তখন নথিটা যখন তার কাছে আসবে, সে এই মৃত্যুর পরোয়ানাটা ইস্যু করবে ফরিদপুরের দায়রা জজ। এটা হলো আমাদের 381 ধারার বিধান। একটু কষ্ট করে পড়ে ফেলেন 381। পড়েছি। জি স্যার, পড়েছি। আচ্ছা, 382 ধারা সহজ। যদি আপনার কোনো প্রেগন্যান্ট উইমেন থাকে, যার মানে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এরকম মহিলা যদি গর্ভবতী হয়, তাহলে আপনার হাইকোর্ট বিভাগ কি করতে পারে? তার সাজাটাকে স্থগিত করতে পারে। এবং হাইকোর্ট বিভাগ যদি মনে করে, তাহলে তাকে যাবজ্জীবন, ওই মৃত্যুদণ্ডটাকে যাবজ্জীবনে রূপান্তর করতে পারে। এটা হাইকোর্ট বিভাগের ক্ষমতা। এখানে দেখবেন যে শ্যাল শব্দটা ইউজ হয়েছে, তার মানে হচ্ছে যে গর্ভবতী মহিলাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত না বাচ্চা প্রসব করছে ততক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুদণ্ড দিতে পারবেন না। আর যেখানে একটা মানে অনুশাসন দেওয়া হয়েছে, অনুশাসনটা কি? আইনি একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে যে চাইলে আদালত আপনার কি করতে পারে, এই মৃত্যুদণ্ডটাকে স্থগিত করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারে। 384 ধারা, ডাইরেকশন অফ ওয়ারেন্ট ফর এক্সিকিউশন। যে এই যে আপনি পরোয়ানাটা যে দিবেন, এই পরোয়ানাটা আপনি কার বরাবর ইস্যু করবেন? উত্তর হচ্ছে যে অফিসার ইন চার্জ অফ জেল or other place in which the prisoner is or is to be confined। যেই স্থানে তাকে আপনার রাখা হবে আসামিকে, সেই স্থানের যিনি অফিসার ইন চার্জ, তার নিকট আমরা পরোয়ানাটা ইস্যু করব। তিনশো 85 ধারায় যদি কোনো আসামিকে জেইলে রাখতে হয়, তাহলে আমরা পরোয়ানাটা পাঠাবো জেইলার বরাবর। 385। আর আমাদের ফৌজদারি মামলায় দুই ধরনের আছে আমরা জানি। একটা হলো ধরেন মৃত্যুদণ্ড দিলাম, শরীর উপর দিয়ে গেল, এরপরে আমরা যে কোনো মেয়াদে কারাদণ্ড দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম, সবই তো জেলে রাখতে হবে, জেল অথরিটির কাজ। এর বাইরে একটা আছে আমাদের অর্থদণ্ড। তাহলে এই অর্থদণ্ডটা কে আদায় করে দিবে? এটা কি জেলার দিবে? আমার কথা কি বোঝা গেছে? প্রশ্ন হচ্ছে যে আসামিকে আটক রাখা, মৃত্যুদণ্ড কার্যকর করা, যাবজ্জীবন কারাদণ্ড কার্যকর করা, এগুলো করে কে? জেলার করবে। এটা করে জেল অথরিটি, এটা করে জেল অথরিটি। এখন তো আমাদের পেনাল কোডের বিধান অনুযায়ী আমাদের শাস্তির মধ্যে অর্থদণ্ড আছে কিনা? শাস্তি কয় প্রকার বলেন? আছে স্যার, আছে স্যার। শাস্তি কয় প্রকার? স্যার, এটা জেলার কালেক্টরকে পরোয়ানা দিবেন স্যার যদি অর্থদণ্ড হয়েছে। আচ্ছা, তাহলে অর্থদণ্ডের ক্ষেত্রে আমাদের বিধান হচ্ছে 386 ধারা। এক্ষেত্রে আদালত লেভি ওয়ারেন্ট ইস্যু করতে পারে। এই বিধানটা 386 ধারায়, এটা আপনারা পড়বেন। এরপরে 389 ধারাটা একটু পড়েন, যে হু মে ইস্যু ওয়ারেন্ট। এই ওয়ারেন্ট বলতে কি? ওয়ারেন্ট বলতে আমরা মনে করি কি সবই মনে হয় গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট মানে হলো একটা পরোয়ানা। এই পরোয়ানাটা আপনাদের ক্লাসে বলেছিলাম কিনা যে বিভিন্ন ধরনের হতে পারে।
গ্রেপ্তারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, মৃত্যুর পরোয়ানা, এরপরে হচ্ছে কি আপনার সাজা পরোয়ানা, আসামিকে জেল হাজতে আটক রাখার পরোয়ানা, এরকম হতে পারে। 379 ধারায় যেটা বলা হয়েছে যে সেটা হচ্ছে যে সাজার যে পরোয়ানা, এই সাজার পরোয়ানাটা কে ইস্যু করবে? 389 ধারা, একটু পড়েন, উত্তর দেন। স্যার যিনি দণ্ড, যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছে তিনি দণ্ড বা দিয়েছে তার তিনি, স্থলাভিষিক্ত হ্যাঁ তিনি হ্যাঁ, করবেন। যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছে তিনি এই সাজা পরোয়ানাটা ইস্যু করবেন। আচ্ছা, এরপরে আপনারা সেকশন 40 400 ধারাটা একটু পড়েন। 400। পড়েছি। স্যার পড়ছি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে 401 ধারায় যেটা আছে আপনারা জানেন যারা একটু পড়াশোনা করছেন, পাওয়ার টু সাসপেন্ড অর রিমিট সেন্টেন্স, সরকারের ক্ষমতা, সরকার চাইলে সাজা স্থগিত করতে পারে, সাজা কমাতে পারে। এটা হলো 401 ধারা, এটা আপনারা পড়বেন, আমি এখানে বেশি জোর দেবো না। আমি 401-2 আপনারা পড়বেন, আমি 403-টা নিয়ে একটু আলোচনা করবো। 403-এ কি আছে? 403-এ যেটাকে আপনারা জানেন যে ডাবল জিওপার্ডি, মানে দ্বৈত বিচারে বাধা। ফৌজদারি বিচার ব্যবস্থায় আমাদের কি আছে যে যদি একই অপরাধে চার্জ গঠন করছেন এবং বিচার করছেন, বিচার করার পরে আসামিকে আপনি সাজাও দিতে পারেন, খালাসও দিতে পারেন, সাজা দেন বা খালাস দেন, যাই করেন, তাহলে পুনরায় ওই অপরাধের বিচার করা যাবে? না 403 অনুযায়ী ওই অপরাধের বিচার করা যাবে না। এখানে একটা ব্যতিক্রম আছে শুধু, সেই ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে যে যদি ধরেন আমরা আজকে একটা উদাহরণ দিছিলাম না জয়েন্ডার অফ চার্জের ক্ষেত্রে, যে ধরেন আপনি আনলফুল অ্যাসেম্বলি করছেন, এরপরে সরকারি কর্মকর্তার বৈধ আদেশ অমান্য করছেন এবং সরকারি কর্মকর্তাকে মারধরও করছেন। দেখা গেল যে ওই মামলার বিচারে 2টা ধারায় চার্জ হয়েছে, সরকারি কর্মকর্তাকে মারধর করার বিষয়ে কোনো চার্জ হয় নাই। তাহলে শুধুমাত্র ওই পর্শনটুকু যেইটার চার্জ গঠন করা হয় নাই, আমরা সেইটার পুনরায় চার্জ করে বিচার করতে পারবো, সেটা আমাদের ডাবল জিওপার্ডিতে বাধাগ্রস্ত হবে না। কিন্তু যেই ধারায় আপনি চার্জ গঠন করছেন, আসামিকে খালাস দিয়েছেন বিচারের পরে, সেই ধারায় পুনরায় চার্জ গঠন করা এবং বিচার করা যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? ডাবল জি জিওপার্ডি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত, কারণ অলরেডি দেখতেছি আমি যে মানে ইয়ার সংখ্যা কমে গেছে, 17 থেকে 13-তে চলে আসছে, আর যেহেতু অফিস ডে, আমরা সন্ধ্যায় আজকে আবার একটু ক্লাস করব। তার আগে আমি আপনাদেরকে একটু বলতেছি, দয়া করে আপনারা 23 অধ্যায় সেশন কোর্টের ট্রায়াল প্রসিডিউরটা পড়ে রাখবেন, আর পারলে সামারি ট্রায়াল 22 অধ্যায় 260, 262, 264 এই 3টা সেকশন একটু পড়বেন। 265, 63, 64 এই 3টা সেকশন একটু পড়বেন, 260 ধারাটা পড়বেন, আর চ্যাপ্টার যেটা বললাম আমরা হলো 23, এইটা একটু পড়লে আমাদের মানে এই বইটা মোটামুটি ভাবে এই কোর্সটা করা সম্ভব হবে। বাকি আর মানে সন্ধ্যায় যে আমরা 2 ঘন্টা আলোচনা করব, তাতে গুরুত্বপূর্ণ অন্যান্য যে সেকশন গুলো সেটা আমরা মোটামুটি টাচ করতে পারবো। আশা করি এইটা আপনারা একটু করে রাখবেন আজকে দিনের মধ্যে। তাহলে ক্লাস
এখন আমরা শেষ করতে যাচ্ছি। সালামু আলাইকুম। বলছি